বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের যারা প্রবাসী তাদের নিয়ে প্রচুর আলোচনা আমরা এই অনুষ্ঠানে করেছি, কিন্তু আলোচনা পর্যন্তই সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি দেখলাম ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটা লাউঞ্জ করা হয়েছে। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটা উদ্বোধন করেছেন। এর বাইরেও আমরা নানা বিষয় আছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্কিত। অনেকে মাইগ্রেট করতে চান বাংলাদেশ থেকে বাইরে, সেটা করতে গিয়ে অনেকে নানা রকমের সমস্যা সংকটে পড়েন। বিদেশি বিনিয়োগ বা বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি তারা বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে নানা রকমের নিরাপত্তাহীনতা, নানা রকমের ঝুঁকি তাদের থাকে। বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজ করতে যান, যারা মূলত বাংলাদেশের যে রেমিটেন্স পাঠান আর কি, আমাদের আর্থিক আয়ের যে মূল সূত্র, প্রধান শক্তি, সেটা পাঠাবার যে খরচ সেটাও অনেক ক্ষেত্রে অনেকে বেশি অন্যান্য দেশের তুলনায়। দক্ষ জনবল আমরা কেন পাঠাতে পারছি না, এই জায়গাটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করার সমস্যা কোথায়, এসব নানা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বস আছেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস দ্য চেয়ারপারসন এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শেকুল চৌধুরী। আমার ডানে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার এবং পরিবেশ কর্মী, বাংলাদেশি প্রবাসী অভিবাসী পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, এবং আমার ডানে রয়েছেন আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন, অত্যন্ত পরিচিত ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে তিনি। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়, তবে আপনাদের দুজনকে বিশেষভাবে আপনারা প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেই জন্যে। মিস্টার শেকিল চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশে প্রবাসীদের নিয়ে আমরা আপনার সঙ্গেও এই অনুষ্ঠানে বহু আলোচনা করেছি, অন্যান্য সময় প্রবাসীরা ছিলেন, কিন্তু নানা রকমের সমস্যা। দেশে তো একটা বড় বৈপ্লবিক পরিবর্তন ঘটল সাম্প্রতিককালে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রবাসীদের ভাগ্যের পরিবর্তন বা তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মাত্রার কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন বা কোনো লক্ষণ স্পষ্ট? আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাসীদের সরকার পরিবর্তনের পরে, বিশেষ করে একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে প্রবাসীদের যে প্রত্যাশা সেটি ছিল এরকম যে রাজনৈতিক কারণে যখন সরকার আসে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন প্রবাসে তারাই সম্পৃক্ত হন, আর অরাজনৈতিক সরকার যখন আসে তখন দলমত নির্বিশেষে তারা আশা করেন সকলেই কোনো না কোনোভাবে তার ভূমিকা রাখবার সুযোগটা পাবেন দেশে এবং বিদেশে। এটি এখনও যে উন্মুক্ত হয়েছে এটা মনে করি না। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে 13 তারিখ থেকে আমি 13 আগস্ট থেকে আমি দেশের বাইরে 4-5টা দেশে আমি সফর করে এসেছি। বিভিন্ন জায়গায় গেছি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের সাথে কথাবার্তা হয়েছে। তারা কিন্তু খুব ভালো আশা, এই যে শুরু হয়ে গেছে বা দেখছেন এইরকম তারা এখনও বোধ করছেন না। এখন একটা অস্থিরতা আছে এবং কি হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কর্মসূচির একটা সূচি তারা কিন্তু আশা করেন। অনেক বড় কর্মসূচি থাকলে খুব অল্প সময়ে এগুলো সম্পন্ন করা কঠিন হবে, এবং কঠিন যদি হয়, শেষ যদি করা না যায়, তাহলে ইনারা কিভাবে এইটার হস্তান্তর পর্যায়ে যাবেন, এই চিন্তাগুলো কিন্তু ইদানিং তাদের মধ্যে শুরু হয়েছে। বিনিয়োগের বিষয় যেগুলো বলেছেন আপনি, দেশি এবং বিদেশি, প্রবাসীদের বিনিয়োগের কথাটাই বলি। প্রবাসীরা বিনিয়োগ করতে তখনই আসেন যখন তিনি একটু মনে করবেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আছে। বিদেশিরা হয়তো ফেরত নেওয়ার চিন্তাটা করে বেশি, কিন্তু প্রবাসীরা বিনিয়োগ করলে চিন্তা করে যে আমার নিরাপত্তা এবং আমার সম্পদের নিরাপত্তাটা এখনও আছে কিনা। এর আগে আপনার এখানেও আলোচনা হয়েছে, বিভিন্নভাবে রাজনীতির নামে অনেক অসাধু মানুষ তাদেরকে প্রতারণা করেছেন। এই সরকার আসার পরে তারা তো একটা আশা করতেই পারেন যে যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন যার কারণে প্রবাসী তার জানমাল এবং তার নিরাপত্তাটা নিশ্চিত হবে। এটি কিন্তু এখনও আমার মনে হয় যে এটার দৃশ্যমান নয়, এবং এই কারণেই তাদের মধ্যে কিছুটা হতাশা আছে। আশা যেমন আছে, তারা ডক্টর ইউনূসের কাছে আশা করেন, যেহেতু আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন মানুষ তিনি, তার ব্যাপারে অনেকেই দলমত নির্বিশেষে দেশি বিদেশি জানেন, তারা আশা করেন তিনি করবেন। কিন্তু বাংলাদেশের সংস্কৃতি কিন্তু, রাজনীতির সংস্কৃতি একটু ভিন্ন রকম। বিভিন্ন জায়গা থেকে দিকগুলোকে গাইড করা হয়, যে কারণে ডক্টর ইউনূস কত ভালো, এখানে কিন্তু বাংলাদেশের রাজনীতি বা সরকার পরিচালনা নির্ভর করে না। যেসব জায়গাগুলো থেকে এই সরকারকে
পরামর্শ করা হয়, মন্ত্রণা দেওয়া হয়, আলোচনা করা হয়, সেই জায়গাগুলো সব যদি ঐকতানায় না পৌঁছায়, আপনি যে বিপ্লব পরবর্তী যে মানুষের মধ্যে যে অস্থিরতা, সকলের মধ্যেই যারা দীর্ঘ সময় এটার সাথে সম্পৃক্ত ছিলেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন একটা পরিবর্তন হবে, মানুষের জুলুম অত্যাচার যেগুলো যারা অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে অনেকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, অনেকে দেশে থেকেও মানে নিরাপদে ছিলেন না, অনেকে সবসময় ভয়ভীতির মধ্যে থাকতেন। এই যে মিডিয়ার লোকজন যারাও আছেন, আপনি অনেকেই এইরকম মানুষ আছেন যারা কিন্তু চিন্তার মধ্যে থাকতেন যে তারপরে আমার কি হবে। এই জায়গাগুলোতেও যে মুক্তির যে প্রশ্নটা, যে চিন্তাটা ছিল, এর দর্শনটা সামনে এগুবে। এই দর্শন এগুতে হলে যে একটা পথরেখা থাকা উচিত, বা কিভাবে এটা এগুবে, বা যারা কাজগুলো ডেলিভারি করবেন তারা কারা, এই বিষয়টা কিন্তু এখন একটা বেশ মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। কারা আছেন, কারা থাকছেন, আগে যারা এই কাজগুলো করেছেন তারাই যদি আবার কোনো না কোনোভাবে পিছন থেকে অথবা সামনে এসে দায়িত্ব গ্রহণ করেন। সাম্প্রতিক শেষ এক্সটেনশনে আপনি যে উপদেষ্টা পরিষদের যে এক্সটেনশন, এটি আমরা ব্যক্তি হিসেবে বলছি না, যে সরকারের যে একটা রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক বা কি বলা যায় পরিচালনা পদ্ধতির একটা চিন্তা যেটি যদি বলি, সেই চিন্তা, যে চিন্তা থেকে মানুষের আশা জন্মেছিল, সেই চিন্তার জায়গায় সেটি আছে কিনা, এটাও কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে। দেশে বিদেশে যারা বিভিন্নভাবে মিডিয়ায় হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক, অংশগ্রহণ করে হোক অবদান রেখেছেন, তাদের মধ্যেই কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সত্যিকার অর্থেই যে আমরা কি যেতে পারবো কিনা, তার থেকে কিন্তু প্রবাসী আলাদা নয়। প্রবাসীদের মধ্যেও কিন্তু দেশে বিদেশে তারা মনে করছিলেন আগে যে একটা অবারিত পরিবেশ হয়ে যাবে, তারা এখন চিন্তায় পড়ে গেছেন আসলেই কি হবে কিনা, না আগের মতোই পুরনো জিনিস নতুন নামে চলবে, তাহলে আর আমাদের লাভ হলো কি। একটা আশা ছিল, আপনার মনে আছে কিনা, প্রথম এই সরকার ক্ষমতায় আসবার পর প্রথম 3 মাসে প্রায় $6 বিলিয়ন কিন্তু প্রবাসীরা পাঠিয়েছেন। এর আগের 5-6 মাস কিন্তু তারা কিন্তু রেমিটেন্স প্রেরণ কমিয়ে দিয়েছিলেন, কিন্তু এই সরকার পরিবর্তন হওয়ার পরে তারা কিন্তু পাঠিয়েছিলেন প্রায় বেশ বড় অঙ্কের 6 বিলিয়ন 3 মাস, এটা অনেক টাকা। এবং এর মধ্যে ইতিমধ্যেই তারপরেও কিন্তু প্রায় 8 বিলিয়নের মতো এসে গেছে। কিন্তু আমরা পাঠাচ্ছি, টাকা পাচার হয়ে যাচ্ছে, সেগুলো উদ্ধারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কার্যক্রম, ভিতরে ভিতরে হয়তো অনেক কাজ তারা করছেন, কিন্তু এগুলো দৃশ্যমান নয়। আর আমরা যেটা বলি, আপনারাও হয়তো উপলব্ধি করবেন, যে এই বিদেশের পাচারকৃত টাকা, সম্পদ তৈরি করা, এগুলোর ব্যাপারে বিদেশের মিশনগুলোকে কাজে লাগানো, প্রবাসীদেরকে কাজে লাগানো, এগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ আমরা কিন্তু চোখে পড়ছে না। কারণ এখানেই কিন্তু তারা দেশকে বেশি সহায়তা করতে পারতেন, বিশেষ করে প্রেরিত অর্থগুলো ফেরত আনবার ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করতে পারতেন, এইভাবে এগুতে পারত। অনেক কিছু আশা ছিল, আশাগুলো এখনও দৃশ্যমান হচ্ছে না, এবং সূচিপত্র নেই, যে কারণে বইয়ের ভিতরে কি কি আছে বুঝতে পারছি না। জি, মিস্টার রাজু মহাজান, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার সঙ্গে আমি জানি টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে, হয়তো সেটাও আমরা আলোচনা করব, বাট ওভারঅল একটা সিনারি যদি আপনি আমাদেরকে দিতে পারেন। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে শেকেল চৌধুরী যে বিষয়টা বলল প্রবাসীদের ভূমিকা, এ বিষয়ে আমি একটু নিউ একটা ডাইমেনশন আনতে চাই। সেটা হলো, আপনারা জানেন যে আমেরিকা একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসের 20 তারিখে ক্ষমতা গ্রহণ করবে। তো ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাকগ্রাউন্ড এবং সোফার যে 5-7 জন ক্যাবিনেট মেম্বারদেরকে উনি পিক করেছেন, তাদের যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা স্টাডি করি, আমরা দুটো মেইন ট্রেন্ড দেখি। এক, অধিকাংশ ক্যাবিনেট মেম্বাররা বড় ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, এবং সবাই কনজারভেটিভ রাজনীতির সঙ্গে জড়িত। আরও স্পেসিফিকভাবে বললে কনজারভেটিভ ক্রিশ্চিয়ান রাজনীতির সঙ্গে জড়িত। তারা সবাই চার্চ বেসড পলিটিক্স করে বড় হয়েছে। তো প্রবাসে, বিশেষ করে আমেরিকাতে এখন প্রায় 1 লাখের বেশি বাংলাদেশি ক্রিশ্চিয়ান বসবাস করে। তারাও কোনো না কোনো চার্চের সঙ্গে জড়িত। বাংলাদেশি ক্রিশ্চিয়ান 1 লাখের বেশি, প্রায় 1 লাখেরও বেশি। হিউজ। বিশেষ করে আমি যে এলাকায় থাকি, ওয়াশিংটন ডিসির ঠিক পাশে মেরিল্যান্ড কিন্তু মানে আমেরিকায় থাকা বাংলাদেশি খ্রিস্টানদের সবচেয়ে বড় কনসেন্ট্রেশন মেরিল্যান্ডে। এবং যেমন আমার নিজের এক্সাম্পল দিই, আমি এই ওয়াশিংটন ডিসির ঠিক পাশে একটা এলাকা, নাম হলো সিলভার স্প্রিং, ওইখানকার একটা চার্চের সঙ্গে আমি জড়িত। এবং আমাদের চার্চে অনেক পাওয়ারফুল মানুষজন, ওয়াশিংটন ডিসি যেহেতু আপনি জানেন ফেডারেল ক্যাপিটাল, সব ফেডারেল বড় বড় লোকজন, অনেক লোকজন আসা যাওয়া করে, চা কফি খায়, আড্ডা হয়। তো আমার মনে হয় এই যে প্রবাসী বাংলাদেশি যে ক্রিশ্চিয়ান কমিউনিটি আছে, তাদেরকে যদি বর্তমান বাংলাদেশ সরকার প্রপারভাবে কাজে লাগাতে পারে, এরা ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বর্তমান সরকারের একটা সুন্দর সেতুবন্ধন তৈরি করতে সহযোগিতা করতে পারে। আর দ্বিতীয় যে ডাইমেনশনটা আমি বলবো, সেটা হলো
একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন ইলন মাস্ক নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনে খুব পাওয়ারফুল একটা পজিশনে যাচ্ছে এবং ওনার প্রতিষ্ঠান টেসলায় কিন্তু প্রচুর বাংলাদেশি ছেলেমেয়েরা কাজ করছে। তারা এখান থেকে যারা পড়াশোনা করতে যায় তারা খুব ভালো পড়াশোনা শেষ করার পরে গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কর্পোরেশনে, ফাইন্যান্সিয়াল সেক্টরে সব বড় বড় জায়গায় কাজ করছে। এই যে আমাদের স্কিলড পিপল ওখানে আছে, একদিকে তো তারা আমাদের দেশের সম্মান বাড়াচ্ছে, টাকা প্রেরণ করছে, প্লাস এই মানুষদের মাধ্যমে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যারা বড় বড় ব্যবসায়ী প্রতিনিধি আছে তাদের সঙ্গে যদি বর্তমান সরকার একটা যোগাযোগ স্থাপন করতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরেন আমাদের যে এমবেসি আছে তারা যদি ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করে এবং ইলন মাস্কের একটা গিগা ফ্যাক্টরি, যেটা যে বড় ব্যাটারি প্রডিউস করে, একটা গিগা ফ্যাক্টরি যদি ঢাকায় স্থাপন করা যাবে, বাংলাদেশে স্থাপন করা যায়, এইটা একদিকে যেমন আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো, কারণ এখানে ব্যাটারি চালিত গাড়ি আসবে, পরিবেশ দূষণ কমবে, প্লাস ইলন মাস্কের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকলে সেই চ্যানেলে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাতে পারবো। এই যে প্রবাসী যারা, মানে আমি ব্যক্তিগতভাবে যতটা জানি মিস্টার ইলন মাস্ক এই পরিবর্তনের পরে বাংলাদেশ সরকারের সঙ্গে, বিশেষ করে সরকার প্রধানের সঙ্গে একটা যোগাযোগ করতে ইচ্ছুক এবং চেষ্টা আই হোপ এটা হবেও হবে। এক্স্যাক্টলি ইটস পারফেক্ট। এবং এটা যদি হয় একদিকে তো আমাদের দেশের জন্য ভালো, এবং ওই সম্পর্কটাকে আমরা ইউজ করব যাতে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি। আর শেখর চৌধুরী একটা কথা বললো যে প্রবাসী বিনিয়োগ, যেটা যেমন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে একজন ক্ষুদ্র ফরেন ইনভেস্টর বাংলাদেশের জন্য। আমি ইনভেস্টমেন্ট করতে গিয়ে দেখেছি সরকারি চ্যালেঞ্জ যতটুকু তার চেয়ে বেশি বেসরকারি চ্যালেঞ্জ আরও বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমি নিজে একজন লয়ার, বাংলাদেশের যারা ল প্র্যাকটিস করে উইথ অল ডিউ রেসপেক্ট তারা টেকনোলজির দিক থেকে এখনো 200 বছর পিছিয়ে আছে। যেমন আমাদের অফিস থেকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করা হয়, বলে কি আপনি একটা অফিসে আসেন, তো আমাদের একজন গেল, গিয়ে ধরেন 1-1.5 ঘন্টা বসে থাকার পরে বলে কি এই ডকুমেন্টটা লাগবে। তো আমাদের কথা হলো এটা তো আপনি ইমেল করতে পারতেন, আপনি একটা ফোন করে বলতে পারতেন এই ডকুমেন্ট, আমরাও তো ইমেল করে পাঠাবো। তো তাদের আবার অনেকের তো তারা এখনো হটমেল, ইয়াহুতে সরকারের কর্তা ব্যক্তিদের দেখি ইয়াহুর ঝুঁকি আছেন, তো জিমেইল পর্যন্ত আসেন, এর পরেরটা তো পরেই আর কি। এক্স্যাক্টলি। তারপরে আমরা যখন ধরেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাই অ্যাজ এ ফরেন ইনভেস্টর, তারা খুব ভয় পায়। বিশেষ করে আমার অধিকাংশ ইনভেস্টমেন্ট গত সরকার আমলে ছিল। তাই আমি বলি কি আপনারা কেন ভয় পান? আমি একজন ফরেন পার্সন, আমি আমার প্রপার আইডেন্টিফিকেশন দিয়ে আমি টাকা পাঠাচ্ছি উইথ প্রপার চ্যানেল। আমার টাকার যদি কোনো প্রবলেম থাকে আপনাদের সরকার আমাকে ধরবে, আপনি তো ব্যাংক, আপনি জাস্ট এ মিডিয়া। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একদল তো আছে অনেক বিগ কর্পোরেশন, ধরেন শেভরন বা কোকাকোলা, তাদের হিসাব নিকেশ আমি জানি না। আমাদের মতো যারা ক্ষুদ্র ইনভেস্টর, আমরা সরকারি চ্যালেঞ্জ যতটা ফেস করি তার চেয়ে বেশি বেসরকারি চ্যালেঞ্জ। আমাদের এখানকার এনভায়রনমেন্টটাই ফরেন ইনভেস্টরের জন্য ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই। আমি যখন এটা বিষয়ে কথা বলতে গেছি, অধিকাংশ মানুষ আমাকে বলছে আপনি অ্যাজ এ ফরেনার আপনি এখানে ইনভেস্টই করতে পারবেন না। আমি বলছি দ্যাটস নট ট্রু। এই যে আইনে লেখা আছে, আমাকে উল্টা তাদেরকে শেখানো লাগে যে না আমি পারবো। এটা কিন্তু উল্টা হওয়ার কথা ছিল। আমার মতো যারা প্রবাসী আছে, যেমন আমি জানি আমেরিকায় প্রচুর বাংলাদেশি প্রবাসী আছে, দে আর ডুইং প্রিটি গুড, মিলিয়ন ডলার মালিক। আমরা যদি এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, একটা ওয়েলকামিং সিনারিও করতে পারি, তারা সবাই ইনভেস্ট করতে চায়। তো এখানে আমার কাছে মনে হয় যে কালচারাল একটা চেঞ্জ দরকার, একটা পজিটিভ অ্যাটিটিউড দরকার, তাহলে অনেকে এখানে ইনভেস্ট করতে আসবে। জি, মিস্টার মাসুদুর রহমান আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। আমি চ্যানেল আই তৃতীয় মাত্রার দর্শক, কলাকৌশলী এবং আমার সম্মানিত লেখক এবং উপস্থাপক জিল্লুর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলি শুরু করব। আমার বক্তব্যের প্রথমেই আমি ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্যটি শুরু করতে চাই। এখানে ডিফারেন্ট ডাইমেনশন সম্পর্কে আমার দুইজন সম্মানিত গেস্ট বলে গেছেন। আমি যে বিষয়টি বলবো, আমি প্র্যাকটিক্যাল কাজ করি, বিভিন্ন প্রবাসী সংগঠনের সাথে আমি রিলেটেড রয়েছি এবং আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আসলে আমার প্রথমেই যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে, আমরা কি আসলে বাংলাদেশি নাগরিক? আমরা যদি বাংলাদেশি নাগরিক হই, আমাদের কি ভোটের অধিকার রয়েছে? আমি ইউকে প্রবাসী। ঢাকাতে ব্রিটিশ যে হাই কমিশন রয়েছে, ইউকেতে যখন ভোটিং
সময় নির্ধারিত হয়। এর এক সপ্তাহ আগেই ইউকের যারা সিটিজেন ঢাকা হাই কমিশনে রয়েছেন, ব্রিটিশ হাই কমিশনে, ওনারা কিন্তু পোস্টাল ভোট দিয়ে দিতে পারেন। আমরা বাংলাদেশিরা 2 কোটি বাংলাদেশি প্রবাসে বসবাস করছি। আমাদেরকে কি বাংলাদেশের নাগরিক হিসেবে হিসেব করা হয়? ইট ইজ ভেরি প্যাথেটিক অ্যান্ড শকিং যে আমাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয় না, কারণ আমাদের ভোটিং রাইটস নাই। এই যে ডিজিটালাইজেশনের যুগে এর চেয়ে প্যাথেটিক বিষয় আর কিছুই হতে পারে না। আমাদেরকে একটা তৃতীয় পক্ষ হিসেবে ট্রিট করা হচ্ছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় যদি বলি, অ্যাজ অ্যান এক্সাম্পল, মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা যাচ্ছেন। ওনারা যাচ্ছেন কিভাবে? যেখানে ইন্ডিয়াতে 1,20,000 রুপি ব্যয় করে প্রবাসে মিডল ইস্টে যেতে পারছেন, যেখানে পাকিস্তান থেকে 1.5 লক্ষ রুপি ব্যয় করে ওনারা মিডল ইস্টে যেতে পারছেন, সেখানে বাংলাদেশ থেকে মিডল ইস্টে যেতে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে। কেন? পাশাপাশি আমি আরেকটি বিষয় যদি বলি, একজন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী সেখানে গেলেন, 10 বছর কাজ করলেন, উনি আসলেন, ওনার কোনো পেনশন স্কিমের ব্যবস্থা রয়েছে? ওনার লাশ সরকারি খরচে বাংলাদেশে আনার ন্যূনতম যে মানবাধিকার সেটি কি ওনার রয়েছে? একজন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী 10 বছর মধ্যপ্রাচ্যে থাকার পরে যখন বাংলাদেশে আসলেন, উনি কি শ্রম মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশনভুক্ত? কোনোটাই না। এখন আমি বলবো, এখানে যেহেতু প্রবাসীদের যে দাবি দেওয়া সেটির সাথে বাংলাদেশের যে গভর্নেন্স সেইটা যেহেতু জড়িত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেহেতু জড়িত, সেখানে আমি বাংলাদেশ সরকারের যে অবস্থান সেটা একটু আলোকপাত করতে চাই। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে যখন সব কিছু লকডাউন করে দেওয়া হয়েছিল, ইন্টারনেট টেলিফোন সার্ভিস যখন অফ করে দেওয়া হয়েছিল, তখন আমরা ইউকে, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আমরা স্লোগান তুলেছি, ভয়েস রেজ করেছি, আমরা মাঠে নেমেছি। আপনাকে যদি অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমি বলি, ট্রাফালগার স্কোয়ারে 1971 সনের মুক্তিযুদ্ধে এত মানুষ সমাগত হয়নি যত মানুষ ট্রাফালগার স্কোয়ারে 24-এর গণ অভ্যুত্থানে সমবেত হয়েছিল। আমরা 35 থেকে 40 হাজার প্রবাসী ট্রাফালগার স্কোয়ারকে আমরা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিলাম, এবং ব্রিটিশ পুলিশ সেখানে আমাদেরকে সেফটি দিতে ভয় পাচ্ছিল। আমরা ট্রাফালগার স্কোয়ার থেকে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট হয়ে আপনার ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত কাঁপিয়ে তুলেছিলাম। এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের অনেক অবদান রয়েছে। একটা হয় না যে এক দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে অন্য দেশে গিয়ে যেই মাত্রায় আমরা এক্সারসাইজ করি বাংলাদেশিরা, অনেক সময় সেটা দেশের ভাবমূর্তি বা যারা সেখানে থাকেন তাদের জন্য একটু অপ্রীতিকর। যেমন ধরা যাক যে ইউএইতে 53-54 জন, এটা তাদের জেলে যেতে হলো। আমার মনে হয় প্রফেসর ইউনূস যদি সরকার প্রধান না হতেন, অন্য কোনো সরকার প্রধানের পক্ষে সেটা বের করা খুব ডিফিকাল্ট। আমরা যা করেছি ইউকেতে, আমরা যা করেছি বিধিবিধানের মধ্যে থেকে ইউকের আইন, ইউরোপ এবং আমেরিকাতে, আমরা উইদিন দি ল, আমরা লয়ের মধ্য থেকে, যেমন অনেক সময় দেখি আমরা মারামারি ভাঙাভাঙি এটা সেটা, ট্রাফালগার স্কোয়ার লন্ডনের কোথাও এরকম কিছু অন্য সময় নানা সময় দেখি। আমি স্পেসিফিক এই ঘটনায় বলছি। এইটাই হচ্ছে বাংলাদেশের সাথে আমরা যারা বাইরে থাকি আমাদের একটু ডিফারেন্স, সেটি হচ্ছে আমরা ল মেনে, ব্রিটিশ ল মেনে বা আমেরিকান ল মেনে বা ইউরোপিয়ান ল মেনে যতটুকু সম্ভব ডেমনস্ট্রেশন করা সেটি করেছি। তবে মধ্যপ্রাচ্যে যেহেতু এটা একটা দীর্ঘদিনের 16 বছরের অরাজক একটা পরিস্থিতি, স্বৈরাচারের চরম পর্যায়ে যখন বিগত সরকার চলে গিয়েছিল, মানুষ ফুঁসে উঠেছিল
এবং তারা তাদের আবেগ ধরে রাখতে পারে। ধন্যবাদ। এবং মিডল ইস্টে কিছু সমস্যা তৈরি হয়। মিস্টার চৌধুরী, আপনি শুনছিলেন দুজনের কথা, যারা দুজনই দেশের বাইরে প্রধানত থাকেন, উনি তো বাংলাদেশে বিনিয়োগও করছেন। সো আপনার রেসপন্স কী হবে ওনাদের দুজনের কথা শুনে? এবং সেই সঙ্গে এখানে বিনিয়োগের প্রশ্ন এসছে, এখানে প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্ন এসছে, এখানে কর্মী পাঠানোর খরচের প্রসঙ্গ এসছে, অনেকগুলো প্রসঙ্গ এসছে। ওনারা অনেকগুলো বিষয় তুলেছেন, যেমন এই ভাই যে কথাটা ইনভেস্টমেন্টের ব্যাপারে বলেছেন, আমাদের প্রত্যেকটা প্রবাসী তার নিজস্ব উদ্যোগেই কিন্তু এখানে বিনিয়োগ করার জন্য আসতে চায়, এবং সে করতে চায় দুটো কারণে। এক হচ্ছে যে এখানে যদি ইনভেস্টমেন্ট হয় তার যে প্রফিটটা হবে এটা নিজের দেশে থাকবে, এবং সে বারবার ওখান থেকে টাকা পাঠানোর পরিবর্তে তার এখানে আত্মীয় স্বজন যারা আছেন, সামাজিক যে অবদানগুলো তারা রাখছেন, গ্রামীণ অর্থনীতিতে তাদের কিছুটা ইনভেস্টমেন্ট আছে, এবং আরও যারা আরেকটু বড় তারা হয়তো আরও বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আছেন, অনেক সেক্টরে কিন্তু প্রবাসীদের বিনিয়োগ আছে। ওরা চান যে আমার বিনিয়োগের নিশ্চয়তাটা থাকবে, আমাকে কেউ প্রতারণা করবে না। আমি যে টাকাটা বিনিয়োগ করেছি সেটা কিন্তু অতীতে সেটি হয়নি, ভবিষ্যতে এটি হওয়ার জন্য আমরা নানান রকমের প্রস্তাবনা দিচ্ছি। আপনার নিজের অনুষ্ঠানেও আপনি অনেকবার অনেক বিষয়ে বলেছেন, এই গত অনুষ্ঠানেও আমি গিয়ে সেখানেও বলেছি, আমরা যখন চাই যে বিনিয়োগ আনবো, বিদেশিরকে বিনিয়োগ আনবার জন্য যে উদ্যোগ, যে পরিশ্রম, যে যুদ্ধবিগ্রহ আমরা করছি, প্রবাসীর বিনিয়োগ আনতে কিন্তু অতটা করি না, কিন্তু সেটা আসলে প্রোটেকশনটা দিতে পারি না। এখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরা স্থানীয় রাজনীতিবিদদের মাধ্যমে। ওনারা কিন্তু তাদের বিনিয়োগের উপরে জটিলতা তৈরি করেন, বিশেষ করে ভূসম্পত্তির ব্যাপারে। জমি কিনলেন, রেখে গেলেন, এসে দেখলেন যে জমি বেহাত হয়ে গেছে। যার কাছে বিচার চাইতে যাবেন তিনিও বলবেন আপনাদের তো অনেক আছে, একটু গরিব মানুষ, এইটা করেন ওটা করেন, এই করেন সে। এইগুলো কথা শুনি। আমি একজন মন্ত্রীকে বলতে শুনেছি এয়ারপোর্টে, আরও একজন লোক আমার সামনে ছিলেন, তিনি বলছেন আপনারা খামোখা এগুলো বেচা বিক্রি করে নিয়ে যেতে চান কেন, এগুলো তো দিয়ে দিলে পারেন। এখন কেউ কি এমনি এমনি দিয়ে দিতে চায় নাকি? কিন্তু অবদান যখন রাখবার প্রয়োজন হয়, এই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 24-এর যে আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, দৃশ্যত অদৃশ্যত ব্যাপক অবদান আছে প্রবাসীদের, এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে অবদান এটা তো অনস্বীকার্য। এবং এই 24-এর গণ অভ্যুত্থান তো সেভাবে প্রকাশ্য করতে পারে নাই। অনেকেই কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভ, বিশেষ করে যারা দেশ ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, গুমের শিকার হয়েছেন, এইসব লোকজন কিন্তু অকাতরে কিন্তু এগুলোতে সহায়তা করেছেন। কিন্তু সেই পরবর্তী সরকার আসার পরেও আপনি এয়ারপোর্টের লাউঞ্জের কথাটা এনেছেন, ভালো সিম্বলিক হিসেবে এগুলো ভালো, কিন্তু এটি মূল সমস্যা নয়। মূল সমস্যা একজন প্রবাসী যখন দেশে আসে তখন কিন্তু সে এয়ারপোর্টে বসে থাকার চিন্তা করে না, সে চায় কতক্ষণে বাড়ি যাব, ছোট বাচ্চাটাকে দেখবো, বুড়ো মাকে দেখবো, বাবাকে দেখবো, এই জাতীয় চিন্তা তার মধ্যে থাকে। বাট এগুলো সিম্বলিক ভালো। এই অ্যাপ্রিসিয়েশন আমি এই জন্য করতে চাই যে এই মানসিকতাটা যদি এয়ারপোর্টের অন্য স্টাফরা ফিল করে যে আমাদের সরকার এদেরকে একটা ভালো ওয়েলকামিং অ্যাপ্রোচ করছে, আর তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েও তারাও যদি একটু ইজ্জত সম্মান করে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট হবে। এইটার একটা আদারওয়ে ইম্প্যাক্ট আছে, এটা আমি এটি স্বীকার করি। লাশ পরিবহনের কথা বলছেন, আমরা প্রচুর আপনার অনুষ্ঠানেও কিন্তু অনেক মধ্যপ্রাচ্যের লোকজন নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এক সময় কিন্তু এটা ছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা আমাদের জাতীয় পরিবহন সংস্থা, তারা কিছু মধ্যপ্রাচ্যের লাশগুলো নিয়ে জটিলতা মূলত হয়, কারণ গরিব শ্রমিকরা ওখানে যান এবং তারা 100% কিন্তু দেশে পাঠিয়ে দেন। তারা কিন্তু কোনো রিজার্ভেশন, ওখানে কোনো সেভিংস করেন না বিদেশে, বিশেষ করে মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলোতে। তো যখন যিনি মারা যান, তার কিন্তু আর তাকে ফেরানোর জন্য যে লাশ 6-7 হাজার দিরহাম যে টাকা খরচ হবে বা 10 হাজার দিরহাম আসে, ওই টাকাও তার কাছে থাকে না। মানুষ চাঁদা টাদা তুলে তাদেরকে পাঠায়। আসার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বিধি আছে, কিছু টাকা দেয়া হয়, এগুলো কিছুটা সহজ হয়েছে ডেফিনেটলি আমি বলবো। কিন্তু এই যে বিমান পরিবহন সংস্থা বাংলাদেশের, সেটি যদি এইটাকে একটা ইম্প্যাক্ট যদি মনে করতো যে একজন শ্রমিক ফিল করছে তার আত্মীয় স্বজন আর সারা জীবন দিয়ে আমার লোকটা প্রবাস থেকে টাকা পাঠিয়েছে, তার লাশটা বিনা পয়সায় এসেছে, এই যে আত্মতৃপ্তি, এইটা পাওয়ার ব্যাপারে বিমান কিন্তু দেখা গেল, বিমান বলছে আমি একটা বাণিজ্য সংস্থা, কথা ঠিক, তাহলে তার রিইম্বার্সমেন্টের সিস্টেমটা থাকা উচিত ছিল সরকারের কাছ থেকে। আপনি কি করছেন? প্রবাসী কল্যাণ তহবিলের টাকা দিয়ে নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন। আশা ছিল এটি মানুষকে উপকার দেবে, ইনভেস্টমেন্টে হেল্প করবে, আপনি যাওয়ার সময় লোন না নিয়ে এখান থেকে ঋণ করে আপনি বিদেশে যাবেন যাতে জমি জিরাত বন্ধক দিতে না হয়। এটি সেভাবে ফাংশন করে নাই, কারণ এটার রাজনীতিকরণ এমনভাবে হয়েছে, এখানে স্টাফিং এমনভাবে হয়েছে যেগুলো ডেলিভারির চিন্তা করে নাই। কেউ চাকরি করতে আসছে আর কেউ কিছু আসছে যে আরও 5 জনকে আমি চাকরিতে ঢুকাই, এই মানসিকতা আসছে, সার্ভিস দিতে আসে নাই, যে কারণে এখান থেকে আমরা রেজাল্টটা পাইনি, পাওয়া উচিত ছিল। লাশ পরিবহনের কথাটা বললাম। ভোটাধিকারের একটা কথা আপনি বলেছেন,
নাগরিকদের ভোটাধিকারের একটা প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা চাইছিলাম যে ব্যালট যদি কাজটা যদি করা যেত, পোস্টাল ব্যালট অথবা অনলাইনের ভোটিং সিস্টেমটা করা যেত। সব মিলিয়ে প্রায় 2 কোটি মানুষ দেশের বাইরে। আপনি যদি এই 2 কোটি মানুষকে দেশে এনে ভোট দেওয়াতে চান, তাহলে কিন্তু তিনি আর ভোট দিতে পারবেন না। এইটা হলো একটা সমস্যা। আমরা চাইছিলাম এইটা যদি অথবা এমবেসির মাধ্যমে, আমাদের মিশনগুলোর মাধ্যমে বুথ খুলে, আপনি আমেরিকানরা যদি করে থাকে, আমরা তো তাদের অনেক কিছু অনুসরণ করি, ভালো মন্দ দেখি, টাকা পয়সা আমাদেরকে দেয়, খুশি হই, কিন্তু তাদের ভালো জিনিসগুলো আমরা নেওয়া উচিত। এই যে আপনি দেখেন, এই যে আমেরিকার ইলেকশনের কথা উনি বলেছেন, মানুষ কত কনসাস তাদের মানুষ। আমি বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি নির্বাচিত হয়ে ইলেক্ট হয়ে আসছেন, তিনি আমার ইমিগ্রেন্টসদের জন্য ভালো কি মন্দ, তার থেকে বড় কথা হচ্ছে তিনি তার আমেরিকান মানুষদের জন্য, হোয়াইট আমেরিকানদের জন্য তিনি কিন্তু আশীর্বাদ। তিনি কিন্তু এত বেশি মৌলিক বিষয়গুলো নিয়ে মানে মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে সুইং মেজরিটি সব জায়গাতে উনি এখন ডেমোক্রেটদের রিপাবলিক আছে, হাউস পেয়েছেন, সিনেট পেয়েছেন, প্রেসিডেন্সিয়াল পেয়েছেন, গভর্নর্সদের মধ্যে তারা মেজরিটি, 27 গভর্নর্স অফ দি রিপাবলিকান। এবং আপনি দেখেন সিনেটের আগে ছিল, ওখান থেকে তাদের স্পিড বেড়েছে, যদিও মেজরিটি ভোটগুলোর মধ্যে তফাৎ খুব বেশি নাই। কমলা হ্যারিস পেয়েছেন 7,31,000 না 32 আর 1 লক্ষ, আর উনি পেয়েছেন 7,50,00,000। কিন্তু তাদের ওই ইলেকট্রাল সিস্টেমের কারণে কিন্তু তিনি উইন করেছেন, এবং সব কিছু তিনি তার মতো করে তৈরি করতে পারবেন এখন। আর তাদের জাতীয়তাবোধের চেতনাটা এমনভাবে শক্তভাবে ক্যাপিটাল করতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন যে তোমরা যদি আমাকে সমর্থন না করো, ইমিগ্রেন্টসরা সব নিয়ে যাবে। অথচ আমেরিকার ইকোনমি, বেসিক ইকোনমি কিন্তু এই ইমিগ্রেন্টসদের মাধ্যমেই বিল্ড আপ হয়েছে। তো এই জিনিসটা আছে। খরচের একটা কথা আপনি বলছেন, এটা আমি শেষ করতে চাই। এইটি বড়ই জটিল বিষয়। এটিতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এমনভাবে আছে, চাঁদাবাজি এখানে এমনভাবে আছে, রাজনৈতিক চাঁদাবাজি, বিশেষ করে সরকারের নিজস্ব লোকজন যখন যিনি থাকেন, এবং নিকট অতীতে কিন্তু অনেক ব্যাপকভাবে সেটি ছিল। সরকারের লোকজন লাইসেন্স পেয়েছেন, সরকারের লোকজন চাঁদাবাজি করেছেন, তাদেরকে পার হেড প্যাসেঞ্জার পাঠানোর জন্য তাদেরকে আলাদা করে পয়সা দিতে হতো। এবং যারা নেতৃবৃন্দে ছিলেন তারা নেতৃত্বটাও নিতেন কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায়, যে কারণে বাইরা বলেন আর ওই সংস্থার যে যারা প্রেরণ করেন রিক্রুটিং এজেন্টসগুলো, কেউ স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারেন নাই। এবং এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খরচ বাড়ানো হয়েছে। এটি কমানোর জন্য একমাত্র সরকারি সদিচ্ছাই প্রয়োজন। মিস্টার রাজু মহানুজ্জামান, আপনি শুনছিলেন এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই, এবং আপনি যেহেতু খুবই সাকসেসফুল একজন ইমিগ্রেশন লয়ার, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রবলেমগুলো কি দেখেন আসলে, দুর্বলতাগুলো বা সক্ষমতার জায়গা থাকলে সেটাও আপনি আলোচনা আনতে পারেন। ধন্যবাদ। আপনার এই প্রশ্ন যাওয়ার আগে একটু আগে আপনি মাসুদ ভাইকে প্রশ্ন করছিলেন যে এই যে বিদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়, ভাঙচুর হয়, মারামারি হয়। আমি আমেরিকার আইনে একটা কথা বলি। আমেরিকার একটা আইন আছে, ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট, ফারা। যখনই কোনো আমেরিকান নাগরিক বিদেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে, তাকে ফরেন এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি সহ মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যুক্তরাষ্ট্র শাখা আছে, ওনারা কেউই এই ফারার আন্ডারে রেজিস্ট্রেশন করা নাই। এবং ওনারা যা কিছু করে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ওকে, দল হিসেবে রেজিস্ট্রেশন করতে গেলে তো আলাদা রেজিস্ট্রেশন নিতে হবে। ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, উনি যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে থাকে বা যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট হয়ে থাকে, ওনাকে ফারার আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। এবং ওনার এই অ্যাক্টিভিটি, যদি তিনি আমেরিকান সিটিজেন হন, যদি তিনি আমেরিকান সিটিজেন হয়ে থাকেন, এবং উনি কি কি অ্যাক্টিভিটি করছে, ওনার এই উনি যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে, এটা টাকা কোত্থেকে আসছে, সব কিছু রিপোর্ট করতে হবে। কিন্তু ওনারা কেউ এটা রিপোর্ট করে না। সেক্ষেত্রে আমেরিকান ল কি করে বা ল এনফোর্সিং এজেন্সিসগুলো কি করে? ল এনফোর্স এখন এটা এত ছোট একটা অন্যায় ওরা সাধারণত ধরে না। আর আমেরিকান সিস্টেমটা হলো এরকম, এখানে তো যে রিমান্ডে নিয়ে টর্চারে কিছু নাই, এজন্য ছোটখাটো অন্যায়গুলি ওরা একটু অ্যাভয়েড করে যায়। ধরেন করতে করতে একজন মানুষ যখন বড় কোনো অন্যায় করে ফেলে, তখন এই সব একসঙ্গে টান দেয়, টান দিয়ে একসঙ্গে ধরেন 27, 28, 30টা ইনডাইটমেন্ট তাদের বিরুদ্ধে আসে। আর ধরেন এই আইন ভায়োলেশন করার জন্য হয়তো কারো হয়তো ধরেন $2,000, $5,000 জরিমানা হতে পারে। তো অধিকাংশ সময় এগুলিকে ইগনোর করা হয়। কিন্তু এই ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে, তারপরে এর আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ফারার আন্ডারে কিন্তু কয়েকজনের প্রসিকিউশন হয়েছিল। বাংলাদেশি না, বাংলাদেশি অন্যান্য দেশ, ওই রাশিয়ান, তারপরে জার্মান, এরকম কয়েকজনের প্রসিকিউশন ছিল ফারার আন্ডারে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে খুব একটা ওরকম দেখা যায় না আর কি মেজর। তো এই জন্য বললাম যে দিস ইজ এ বিগ ডিল। কিন্তু আমরা বাংলাদেশিরা জেনে হোক না জেনে হোক আমরা অন্যায় করে যাচ্ছি। এবং বিশেষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যখনই বিদেশে যায়, একদল শুভেচ্ছা জানাতে যায়, আর একদল প্রতিবাদ করতে যায়, এই দুই দলে মারামারি হয়। এইটার আউটপুট কি আমি বুঝি না, মানে যারা রাজনৈতিক দল করে এটা কি আমি বুঝি না।
তারপরে কন্ট্রিবিউশনের একটা বিষয় আসছিল যে অনেক শিক্ষিত বাংলাদেশি আমেরিকায় থাকে, তারা কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে চায়। যেমন ধরেন আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরও হন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে এক সেমেস্টার একটা ফ্রিও পড়াতে চান, আপনাকে কিন্তু তারা ঢুকতে দিবে না। মানে এই কালচারে আমরা প্রচুর কথা বলেছি। হ্যাঁ, এই কালচারের পরিবর্তন দরকার। আর আপনার যে অরিজিনাল প্রশ্নটা যে বাংলাদেশিদের কি, এখন বাংলাদেশিরা মোটামুটি অনেক ধরনের ক্যাটাগরি যায়, তো যারা শিক্ষিত বাংলাদেশি যায় আমেরিকায়, প্রচুর স্টুডেন্ট ভিসা এখন প্রত্যেক সেমেস্টারে মোর দ্যান 10,000 করে ছেলেমেয়েরা যাচ্ছে এবং তারা খুবই ভালো করছে। তারা ওইখানে গিয়ে ভালো পড়াশোনা করে ভালো চাকরি করছে, একেবারে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে খুব ভালো কন্ট্রিবিউট করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যেটা বলে সাউদার্ন বর্ডার থেকে, মেক্সিকোর বর্ডার থেকে ক্রস করে ঢুকছে, তারা মূলত হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার এবং তাদের ভাগ্যটা খুব একটা ভালো না। তারা অধিকাংশই আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে আমেরিকাতে, এবং আনডকুমেন্টেড হয়ে আপনি নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরে সার্ভাইভ করতে পারবেন, কিন্তু এটা কোনো সম্মানজনক জীবন না। এই জন্য আমি সব জায়গায় বলি যে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে সব ধরনের শ্রেণী পেশার মানুষের জন্যই কিছু না কিছু অপরচুনিটি আছে। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি ডিজাইন করা হয়েছে এমনভাবে যে সবাই কিছু না কিছু পাবে। কাজেই আপনি যদি একেবারে অশিক্ষিত হয়ে থাকেন, একেবারে আনস্কিলড হন, আপনার জন্য ইমিগ্রেশন একটা পথ আছে, আপনি সেই পথে আমেরিকায় যান। সাউথের বর্ডার ক্রস করে ইল্লিগালভাবে দালালের মাধ্যমে এভাবে যাবেন না, এতে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। জি, মিস্টার মাসুদুর রহমান, কতগুলো প্রসঙ্গ, অনেকগুলো আলোচনা করছিলাম। আর একটা হচ্ছে যে দক্ষ জনবল আমরা পাঠাই না, আনস্কিল লেবার পাঠানোর দিকে আমাদের মনোযোগ বেশি। ওয়ান স্টপ সার্ভিস নিয়ে প্রচুর কথাবার্তা, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হোক বা লোকজন বিদেশে পাঠানোর ক্ষেত্রে। আর এয়ারপোর্টের সেবার মান কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে অনেকে মনে করেন। আমি আপনার কাছে ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে যেটা বলবো যে বাংলাদেশে যে ব্রেইন ড্রেন, ইটস এ ম্যাসিভ প্রবলেম। ব্রেইন ড্রেনের মাধ্যমে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী অ্যারাউন্ড 60% মেধা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। আমাদের আর্গুমেন্ট হচ্ছে, আমরা যেহেতু মাঠে কাজ করি প্রবাসীদেরকে নিয়ে, আমি বাংলাদেশে আসছিলাম প্রায় 2 মাস। আমি প্রতিটি মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা অবস্থাটা কি এটা জানার চেষ্টা করেছি, এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এই যে 60% মেধা ব্রেইন ড্রেনের মাধ্যমে বিদেশে চলে গেল, তাদেরকে তাদের যে হিউজ এক্সপার্টিস রয়েছে, তাদের যে স্কিল রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে, এনআরবি প্রফেশনাল ফর রিফর্ম, এইটা একটা প্রবাসী সংগঠন। এইখানে কমপক্ষে আমাদের 200 জন সলিড মেম্বারের মধ্যে কমপক্ষে 50 জন হচ্ছেন রিসার্চার অ্যান্ড সায়েন্টিস্ট, অ্যাকাডেমিক্স। আমরা যখন এই যে প্রস্তাবনা, 30 দফা প্রস্তাবনা আমি যখন নিয়ে আসলাম, ওনাদের অনেকের সাথে পরামর্শ করে রিসার্চ করে আমরা এই 30 দফা প্রস্তাবনা নিয়ে আসলাম বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমার কাছে মনে হলো যে এই প্রস্তাবনার অন্যতম একটি প্রস্তাবনা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অথবা বিকেন্দ্রীকরণ। কারণ আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বড় বড় শহরগুলিকে বাঁচাতে হলে গ্রামকে ফ্যাসিলিটেট করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে শহরকে করে। এটা যদি আমরা করতে পারি তাহলে বড় শহরগুলোকে বাঁচানো যাবে। এবং এই প্রস্তাবনাগুলো যখন আমাদের মন্ত্রণালয়ের বা সচিবালয়ের আমাদের সম্মানিত ব্যুরোক্র্যাটরা যখন দেখেন, তখন আমার মনে হয় এই প্রস্তাবনাগুলা, আমি কমপক্ষে 10টা মন্ত্রণালয়ে গিয়েছি, এই প্রস্তাবনার কোনো কপি আমার মনে হয় উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় নাই। দুঃখের বিষয়। আনফর্চুনেটলি আমি যদি আরেকটা তথ্য আপনাকে দেই, সেটি হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়ে সিন্ডিকেট ট্রাভেলস ব্যবসায়ীদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং হচ্ছে, অথচ প্রবাসী মন্ত্রণালয়ে উপদেষ্টার কাছে যদি কোনো প্রবাসী যায় তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা যদি প্রমাণ চায়, আমি বলছি সাম্প্রতিককালের ঘটনা, এই রিসেন্ট 2 মাসের ঘটনা। আমি থাকা অবস্থায় আমি যে তথ্যগুলো কালেকশন করেছি, তথ্যের ভিত্তিতে আমি কথাগুলো বলছি যে প্রবাসী মন্ত্রণালয় থেকে প্রবাসীদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হোয়ারেজ আপনার ট্রাভেলস ব্যবসায়ী এবং সিন্ডিকেটদেরকে দিয়ে, যেহেতু এই ট্রাভেলস ব্যবসায়ী এবং সিন্ডিকেটের একটা বড় অংশ মন্ত্রণালয়ের যারা ব্যুরোক্র্যাট তাদের সাথে ওয়েল কানেক্টেড,
এবং তারা মিলেই একটা বড়, আপনার কি মনে হয় যে অ্যাডভাইজার সেটা জানেন? আমার মনে হয় যে বাংলাদেশের তারিয়েদের কথা বলেন আর সিন্ডিকেটের মিটিং এর কথা বলেন, অ্যাডভাইজার সেটা জানেন কিনা? আমার মনে হয় আমাদের যে উপদেষ্টা মণ্ডলী, আমি ছাত্র অধিকার পরিষদের একজন পরিকল্পনাকারী ছিলাম, নূরদের যে সংগঠন, এবং ছাত্র অধিকার পরিষদের অনেক ছাত্ররা আমার পরিচিত, যার ফলশ্রুতিতে আসিফ নাহিদ আমাদের সংগঠনেরই একজন এবং ওনারা এখন উপদেষ্টা। আমি শ্রম মন্ত্রণালয়ে আসিফের কাছে গিয়েছি, উপদেষ্টা আসিফের কাছে। আমি আপনার টেলিকম মিনিস্টার উপদেষ্টা হিসেবে নাহিদের কাছে গিয়েছি। আমি নাহিদকে জিজ্ঞেস করলাম যে আপনি সাউথ কোরিয়ার যে আপনার এমবেসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যেখানে আমি একজন আইটি স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে, আমি বাংলাদেশে যারা এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার তৈরি করেন তাদের একটা ফোরামের একজন মেম্বার। সো আমি জানি যে আমাদের বড় একটা স্পেশালিস্ট টিম রয়েছে বাংলাদেশি, যারা বিশ্বের বড় বড় দেশে, ইউকে সহ, ইউরোপ সহ বড় বড় দেশে ওনারা এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার ওনারা সেল করতেছেন। আমি নাহিদকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন সাউথ কোরিয়াতে যাবেন, আমাদের তো ওয়ার্কফোর্স রয়েছে, ওনাদেরকে ইনভাইট করছেন না কেন আপনারা? কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো রিপ্লাই পাই নাই। আমিও আমার আগের প্রশ্নের উত্তর পাইনি, যে আপনি এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রির কথা বলছিলেন, সিন্ডিকেটের কথা, প্রবাসীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে অ্যাডভাইজার জানেন কি না, আপনার কাছে কি মনে হয়? আমি সরাসরি অ্যাডভাইজারদের সাথে কথা বলেছি। আমি আমার সামনে যেটা আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমাদের কথা শোনার আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে, উনাদের সেই ইন্টেনশনের ল্যাকিং রয়েছে, পজিটিভ ইন্টেনশনের যথেষ্ট ল্যাকিং আমি পেয়েছি। সেটা আমার সংগঠনের আসিফ নাহিদ সহ সবার মধ্যেই আমি পড়ে। এমনকি এই যে জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক ডক্টর আসিফ নজরুল স্যার, উনার মধ্যেও সেটার ল্যাকিং আমরা দেখেছি, এবং আমরা আশা করব আপনি তাদের প্রত্যেকের কাছে প্রত্যেককে রিচ করতে পেরেছেন। আমি প্রত্যেককে রিচ করতে পেরেছি। ওকে, ধন্যবাদ। মিস্টার শাকিল চৌধুরী, উনি যে ব্যাখ্যাটা দিলেন এবং উনি যেহেতু সরাসরি সম্পৃক্ত মানুষ, তার অভিজ্ঞতাটাকে আমরা বিবেচনায় রাখতে হবে যে এভাবে যদি একটা অবস্থান থেকে পরিবর্তন হওয়ার পরে আগ্রহের জায়গাগুলো যদি কমে যায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত তিনি যদি প্রবাসীদেরকে তাড়িয়ে দেন, এর থেকে তো খারাপ জিনিস আর কোনো কিছু সিগন্যাল হতে পারে না। যে প্রবাসী বাইরে আছেন তিনি কিন্তু প্রথমে, বাট এটা একটু আরো খতিয়ে দেখতে হবে। আরো আমার মনে হয় যে আমি যেহেতু উনি নিজে বলেছেন, উনি দেখা করেছেন, কথা বলেছেন এবং তার ইন্টেনশন যেগুলো উনি বলেছেন, আমার ধারণা যেহেতু উনার সাথে আসিফ নাহিদ বা এই সরাসরি সম্পৃক্তি আগে থেকেই আছে, সুতরাং তার একটা ওয়েলকামিং অ্যাপ্রোচ উনি আশা হয়তো করেছিলেন। আমি জানি না কি পরিস্থিতিতে তৈরি হয়েছে, বাট মোটা দাগে আমরা যেটা বলি, আপনি অনেকগুলো আর্টিকেল আমি ইদানিং লিখছি, আপনি বোধহয় দেখছেন, কারণ কাউকে সত্যি কথা বলতে কি কাউকে রিচ করা যায় না, এটা খুব মুশকিল। এটা উনি যেটা বলে আমি হয়তো সাধারণভাবে রিচ করতে পারছি না, উনি তো ঘরের মানুষ, রিচ করতে পারা উচিত ছিল। এই জন্য আমি ইদানিং লিখছি, যেমন প্রবাসীদেরকে নজর দিন, সংস্কারে তাদেরকে বিবেচনায় রাখুন, তাদেরকে কাজে লাগান, তাদের কথা শুনুন, দেশের উপকার হবে, এগুলো বলছি। এই কারণে বলছি যে এগুলো সবই কিন্তু এখানে কাঁচা টাকার ব্যবসা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিদেশের শ্রমবাজার মানে হলো কাঁচা টাকার ব্যবসা। এইটা সরকারের বেশ কিছু লোকজনের মধ্যে জড়িত হয়ে যায়। এখন জড়িত হয়েছেন কিনা আমি জানি না, যদি না হয়ে থাকেন কিন্তু দৌড়ঝাঁপ যারা কিন্তু আগে যারা এটা সিন্ডিকেশন করেছিলেন, যাদেরকে নিয়ে করেছিলেন, যেহেতু পট পরিবর্তন হয়ে গেছে, এখন শুনেছি কিছুদিন আগে আমি শুনলাম কিছু নেতৃবৃন্দ যারা এই বেচা কেনার জিনিসগুলো করতেন মালয়েশিয়ার সাথে, অন্যান্য দেশের সাথে, তারা কিন্তু এখন উল্টো স্রোতের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন, দেশে এবং বিদেশে যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করছেন, যাতে তারা চাঁদা টাদা দিয়ে এইগুলো ব্যবস্থা করেন। যেহেতু কাঁচা টাকার ব্যবসা, এই জন্য খরচটা কমছে না, প্রবাসীরা সেবাটা পাচ্ছেন না। আমরা মনে করব যে দেশের স্বার্থে এই 2 কোটি প্রবাসী $22 বিলিয়ন আপনাকে স্টেট ব্যাংকে পাঠায়, বাংলাদেশের আর কোনো খাত থেকে সরাসরি আপনি 20-22 বিলিয়ন নেট পান না, এটি শুধু পান সরাসরি প্রবাসীদের কাছ থেকে। এবং তারা কিন্তু এই প্রায় 2 কোটি মানুষ, এখানে শান্তিরক্ষীরা আছে, ছাত্র উনি বলেছেন ছাত্র আছে, প্রায় প্রতি বছর প্রায় 10 থেকে 12 হাজার ছাত্র কিন্তু আছে বাংলাদেশ থেকে যায়। এরা অনেকে কিন্তু সেভিং করে স্কলারশিপের টাকা কিন্তু ছোটোখাটো টাকা অঙ্ক বাড়িতে বোনের কাছে পাঠায়, মাকে পাঠায়। আমি এগুলো অনেককেই জানি। আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, দেখলাম
নেপাল গভর্নমেন্ট অনেক ছাত্র পাঠিয়েছে ওখানে, আমার নেপাল থেকে অনেক ছাত্র। আমি একজনকে জিজ্ঞেস করলাম, নেপাল তো অত ধনী লোক এরিয়া নয়, এত ছাত্র কিভাবে আসলো? অস্ট্রেলিয়ার একটা বিধান আছে, তাদের যদি মেধা থাকে আর তার ব্যাংকে যদি একটা মোটামুটি একটা টাকার অঙ্ক থাকে, তাহলেই সে কিন্তু ভিসা মানে স্টুডেন্ট ভিসা নিয়ে সে ওখানে যেতে পারে এবং তার স্পাউস বা তার পার্টনার সহই যেতে পারে। তো কিভাবে আসে? টাকা নাই যেহেতু, নেপাল গভর্নমেন্ট তার নামে একটা লোন ক্রিয়েট করে দেয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। এই লোনটার অধীনে তার জন্য টাকা দেখানো হয় এবং সেই স্টুডেন্ট ওখানে যায়, তার মানে একটা জেনারেশন তৈরি হচ্ছে। আমি বিভিন্ন রাস্তায় হেঁটেছি, এই 5-7 দিন আমি একসাথে ছিলাম গত সপ্তাহে, আমি বিভিন্ন রাস্তায় হেঁটেছি, আমি অনেক নেপালি লোক দেখি, ছাত্র দেখি। তখন প্রশ্নটা যখন বাংলাদেশিদেরকে বলেছি, বললো যে আমাদেরকে তো দূরে থাক, এই লোন ক্রিয়েট করে আমাকে পাঠানোর ব্যবস্থা করা, উল্টো পারলে কিছু টাকা নিতে চেষ্টা করে। এই যে মানসিকতাটা আমাদের ধারণা হয়েছে, সবাই হয়তো সেটি করেন না, কিন্তু অনেকে তো করেন। না করলে এই জিনিসগুলো হচ্ছে কেন? না হলে অভিবাসী বাসন বাড়ছে কেন? না হলে আমাদের এই জিনিসগুলো মানুষের মধ্যে খালি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে কেন? প্রতি সময়ে যারা পরিবর্তনের আশা করেন তারা কিন্তু এগুলো পাচ্ছেন না। আমরা সরকারকে বলতে চাই যে এটি কাঁচা টাকার জায়গা, পাচার করা যেভাবে আপনার বন্ধ করা উচিত, এখানে এই কাঁচা টাকা নিয়ে কারা নাড়াচাড়া করে গরিব মানুষকে ক্ষতি করছেন এটাও দেখা উচিত। এবং এটার যদি এই পলিটিক্যাল পেট্রোনাইজেশন এবং এই যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পেট্রোনাইজেশনটা যদি বন্ধ হয়ে যেত, এই বাইরা বা রিক্রুটিং এজেন্সির লোকজন কিন্তু আরও কম টাকায় মানুষকে পাঠাতে পারতো। তাদের কিছু লিডার কিন্তু এটার মধ্যে জড়িত, কারণ তারা চাঁদা দেয় এক জায়গায়, একটা অংশ চাঁদা আপনাকে দিচ্ছে, সেও একটা অংশ নিচ্ছে, মানে এটা দুটোই বাড়তি। অথবা ইভেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রচুর কথাবার্তা আপনার এই অনুষ্ঠানে আমি বলেছি, আর অনেক জায়গায় বলেছি। এই মালয়েশিয়ার শ্রমবাজারটা পুরো সিন্ডিকেশন তৈরি করে, মালয়েশিয়া যেটা নেতৃত্ব দেয় ওটাও আমাদের বাংলাদেশি লোক, এখানে বাংলাদেশেও যারা নেতৃত্ব দেয় তারাও বাংলাদেশি লোক। সুতরাং দুই পক্ষেই কিন্তু বাংলাদেশি, এবং তারা এমন একটা ব্যবস্থা করেছেন যে কোনো সরকার তাদের সাথে পেরে উঠছেন না। বড় অঙ্কের চাঁদা তারা সরকার দিকে দিচ্ছে, এবং বলতে দ্বিধা নাই, এর আগের মালয়েশিয়ান সরকারকে প্রচুর টাকাটা পয়সা এখান থেকে পাচার করে তারা দিয়েছেন, দিয়ে তারা এটা করেছেন। আমার মনে হয় এই টাকাগুলো পাচার বন্ধ করবার প্রক্রিয়া যদি নিতে পারতাম, এটা একটা বন্ধ হতো, এখানে ব্যয় কমে যেত। আর সাধারণভাবে যে পাচারগুলো হচ্ছে তাতে কিন্তু অনেক ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাবৃন্দ জড়িত। আমি অনেক জায়গায় বলি, এগুলোর ব্যাপারে যদি সতর্কতা নেওয়া যায় অনেক ব্যয় হ্রাস হয়ে যাবে। অবৈধভাবে লেনদেন বন্ধ হলে খরচ কিন্তু কমে যাবে, এবং ইনফ্লেশন, এই যে বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না, ইনফ্লেশন হচ্ছে, কারণ অবৈধ টাকার ছড়াছড়ি এখনও কিন্তু আছে, এটা বন্ধ করার জন্য চেষ্টা নেওয়া। মিস্টার রাজু মহাজন, ধন্যবাদ। এয়ারপোর্ট নিয়ে কথা হচ্ছিল, আমি কিন্তু গত সরকারের আমলেও এসেছি, এখনও আসলাম, এয়ারপোর্টে আমার কখনো কোনো সমস্যা হয়নি। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আমি যখন আসি স্যুট পরে আসি, লাগেজ টাগেজ কম থাকে, আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথা আসছেন, আমি বলি আমেরিকা থেকে, চলে যান। তারা চেকও করে না আমার ব্যাগে কি আছে, আমার ব্যাগে কয়টা ল্যাপটপ আছে, কয়টা ফোন আছে, কি আছে, কিচ্ছু চেক করে না। আগেও করতো না, এখনও করেনি। তো আমার কাছে মনে হয় যে ওনারা ওই গেট আপ দেখে ই করে, এবং বিশেষ করে যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, যারা মিডল ইস্টের বা অন্য শ্রমজীবী মানুষ, তারা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। আর আমাদের মতো মানুষ আমরা সবচেয়ে মানে একেবারে পার পেয়ে চলে যাই। এটা খুব মানে খুব বাজে একটা জিনিস। আরেকটা জিনিস হলো এমবেসির অফিসিয়ালরা। আমার অফিস একদম ওয়াশিংটন ডিসির বাংলাদেশ এমবেসি থেকে মাত্র 2-3 মাইল দূরে। এমবেসিতে যারা চাকরি করে তারা 99% মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চিন্তা করে না। মানে আমি আমার মানে এক্সপিরিয়েন্সে অবাক হয়ে যায় ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলে। মানে বাংলাদেশের জনগণ যারা আমেরিকায় থাকে বা বাংলাদেশ, এসব নিয়ে তাদের কোনো টেনশন নেই। না, শুধু বাংলাদেশিরা বলেন, কারণ আপনি যদি বিদেশিরাও বাংলাদেশে আসতে চায়, তাদের এমবেসিতে গিয়ে মানে তারা খুঁজেও পায় না যে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করলে। আমি নানা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবার সুবাদে অনেক বিদেশিরা আমাকে লম্বা ইমেইল করেছে যে কি ধরনের সাফারিংস তাদের পোহাতে হয়। এক্স্যাক্টলি। একটা ছোট এক্সাম্পল দিই। কিছুদিন আগে, ধরেন বছর 2 আগে, মায়ামিতে একটা কনসুলেট ওপেন হয়েছে। মায়ামি এমন একটা শহর, খুব সুন্দর শহর, দেখতে সুন্দর, কিন্তু ওখানে এত বাংলাদেশি নাই, আর জিওগ্রাফিক্যালি একেবারে কোনায় পড়ছে। এইখানে কনসুলেট করার কোনো দরকার নাই। এর চেয়ে ধরেন না, আমি ওটা খোঁজখবর নিতে পারিনি, কিন্তু এটা তো আগে হয়েছে গ্রিসে, আপনি অফিস স্কুল খুলতে গেছেন। জি, হ্যাঁ। তো যেটা বলছেন, এর একটু উপরে একটা স্টেট আছে জর্জিয়া, ওর একটা সিটি আছে আটলান্টা। আটলান্টায় বাংলাদেশি মানুষের সংখ্যাও বেশি, আবার অনেক বিজনেস আছে। জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গা, এখান থেকে 8-10টা স্টেট, আপনি নেইবারিং স্টেট, খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন। কিন্তু আটলান্টা না করে মায়ামিতে করা হয়েছে। এখন কেন করা হয়েছে আমি জানি না, এত ভিতরের খবর জানি না, তবে আমার ধারণা হয়তো কোনো একজন এমবেসি অফিসিয়ালের কাছে মনে হয়েছে মায়ামি সুন্দর শহর, আটলান্টার চেয়ে আমরা সুন্দর একটা শহরে গিয়ে থাকি আর কি। তো এটাই হলো তাদের মেন্টালিটি, যে তারা নিজেদের স্বার্থটাকে প্রায়োরিটি, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখে না। জি, ধন্যবাদ। জি মিস্টার জি মাসুদ, আমি এখানে একটু প্রেক্ষাপট টানার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানে 2টা কাজ হয়েছে। একটা হচ্ছে
আমরা স্বৈরাচার শেখ হাসিনার যে অটোক্রেটিক সিস্টেম থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আরেকটি কাজ হয়েছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইন্ডিয়ার আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু এইখানে যদি আমি এইটা বলার পেছনে একটা কারণ আছে, সেটি হচ্ছে আপনি যদি দেখেন, আমরা তো আজকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা জি করছি না। জি, এইটা যেহেতু কারেক্টেড এই জন্য আমি বলছি, আপনি দেখবেন যে 2 কোটি বাংলাদেশি প্রবাসে বসবাস করে বৎসরে মাত্র $24 বিলিয়ন বাংলাদেশে প্রেরণ করছে অ্যাজ এ রেমিটেন্স। এবং আমরা যদি এটাকে ব্ল্যাক মানি সহ যদি ক্যালকুলেশন করি হয়তো $35 বিলিয়ন হবে ইয়ারলি। হোয়ারএস ইন্ডিয়ান 3 থেকে 4 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, তারা বাংলাদেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন অ্যাজ এ ফরেন রেমিটেন্স বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই স্ট্যাটিস্টিক্সটাকে যদি একটু কম্পেয়ার করি তাহলে কি দেখি, 4 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশ থেকে $10 বিলিয়ন আর্নিং করতেছে অ্যাজ এ ফরেন রেমিটেন্স, হোয়ারএস 2 কোটি বা 20 মিলিয়ন বাংলাদেশি প্রবাসী বিদেশে থেকে কাজ করে বাংলাদেশে মাত্র $24 বিলিয়ন অ্যাজ এ ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে। এর পেছনে কারণগুলা, এর পেছনে কারণ একেবারে সহজ। এক কথায় যদি আমি বলি, দক্ষ জনবল, স্কিলড ওয়ার্কফোর্স, আর আরেকটা হচ্ছে আমরা এনাফ হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারছি না। তাহলে এখানে আমাদের মনোনিবেশ করতে হবে। এবং আমি এখানে বাংলাদেশে যে কারণে আসছি এইটাই সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে উই ক্যান টার্ন দিস $24 বিলিয়ন ইন্টু অ্যাটলিস্ট $100 বিলিয়ন। আমাদেরকে আমাদের যে এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিস আপনারা ইউজ করে আপনারা লেস টার্ম দিস $24 বিলিয়ন ইন্টু $100 বিলিয়ন। আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখবেন যে বাংলাদেশের যে ইকোনমির সবচেয়ে উইক যে পয়েন্ট সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। অথচ এই 2 কোটি বাংলাদেশি প্রবাসীদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি, আপনার সম্মানিত 2 জন আলোচক বলেছেন, আমরা যদি সেই এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারি, তাদেরকে সেই ইনসেন্টিভ দিতে পারি, ফর এক্সাম্পল 10 বছরের ট্যাক্স ব্রেক, এই ধরনের ইনসেন্টিভ যদি দিতে পারি, সেফটি যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাচ্ছি যে আমরা আপনাদেরকে অ্যাটলিস্ট $50 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবো। এখানে একটা মিনিট আমি শেষ করছি। এইখানে আপনার এই যে $50 বিলিয়ন আপনারা দেখবেন যে এই বিভিন্ন সরকার বাংলাদেশের ইতিহাসে এই 71-এর পর থেকেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাইকার পিছনে দৌড়াচ্ছে লোন নেওয়ার জন্য। কি পরিমাণ? 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন বা 4 বিলিয়ন। অথচ আমাদের যে রিসোর্স রয়েছে, আমাদের যে এক্সপার্টিস রয়েছে, আমাদের প্রবাসীদের যে সুযোগ রয়েছে, পটেনশিয়াল রয়েছে, সেইটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা অ্যাটলিস্ট $50 বিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারব। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষের দিকে, সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস মিস্টার শাকিল চৌধুরী, খুব ছোট্ট করে 1.5-2 মিনিট। উনি অনেকগুলো কথা বলেছেন। আমি ওই যে বাংলাদেশ থেকে বেশি টাকা যে ভারতীয়রা নিয়ে যাচ্ছেন, ওনার ফিগারটার ব্যাপারে আমি এক্স্যাক্টলি হয়তো একমত নই। 10 বিলিয়ন হয়তো হবে না সেটি, তবে একটা বড় অঙ্ক যাচ্ছে। এটার কারণ হচ্ছে ওরা কিন্তু স্কিল মাইগ্রেশন এখানে নিয়ে এসছে, এবং মিড লেভেলের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু বিশেষ করে গার্মেন্টস সহ বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিগুলোতে ওরা কিন্তু এটা এমপ্লয় করে ফেলেছে, এবং আমরাও সুযোগগুলো করে দিয়েছি আমাদের নিজেদের মানুষকে বাদ দিয়ে। এবং ওরা যেহেতু বিদেশি কর্মী হিসাবে এখানে আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে। তার ভিসা ছাড়াও অনেকে আছে, পত্রপত্রিকার নিউজগুলো এরকম এসছে। তাদের কোনো রকমের বাধ্যবাধকতা ছিল না। এগুলোকে একটু কন্ট্রোলে আনলে আমরা এইটাকে সেফটি করতে পারবো কিছুটা। আর একটা কথা আমি বলতে স্লিপ করে যাচ্ছি, আইসিটির ব্যাপারে কথা বলছিলেন যে আপনি, আমরা ওই যে এআইয়ের ব্যাপারে ঢাকা চেম্বার একটা সেমিনার হচ্ছিল ওখানে আইসিটি রিফর্মসের ব্যাপারে। আমি বললাম বিদেশি থেকে আমাদের যে সফটওয়্যারের ইঞ্জিনিয়াররা কিন্তু টেসলাতে কাজ করছে, MGM থেকে, গাড়ির কোম্পানিগুলোতে কাজ করছে, বিদেশি বিভিন্ন রকম কোম্পানিতে কাজ করছে। আপনার সফটওয়্যারে অনেক, মাইক্রোসফটে অনেক বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। আমরা কেন বিদেশ থেকে আনছি? কারণ আমি এইটাকে ব্যক্তিগত সুবিধা আদায় করবার জন্য বিদেশিদের কাছ থেকে এই সফটওয়্যারটা নিচ্ছি, বাংলাদেশি যারা আছে তারা নাই। সেখানে বেসিসের যে এই সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি
এখন বললেন কথাটা যে অনেকগুলো তথ্য আছে সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে, উনি অনেয়ারে বলেছেন, এটা আপনি ইউটিউবেও পাবেন যে ভুল তথ্য। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা বাধা দিলেন না কেন, বলে আমরা পারি নাই। প্রত্যেকে যদি এই কথাটাই বলেন আমরা পারি নাই, কিছু কিছু লোক তো পেরেছে, কিছু লোকজন তো কথা বলেছে, যারা পারেন নাই বা যারা ইচ্ছা করে পারেন নাই এদের কাছ থেকে বোধহয় দূরে থাকা আমাদের দরকার, এবং যারা পারার চেষ্টা করবেন তাদেরকে নিয়েই কিন্তু আবার পারার চেষ্টায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটি বড় কথা। আর প্রবাসীদেরকে আমাদেরকে কাছে রাখতে হবে, তাদের মেধাটাকে কাজে লাগাতে হবে, তার সম্পদকেও লাগবে, রেমিটেন্সও লাগবে, এবং তার নিরাপত্তা আমাকে দিতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি এখানে একটা বিষয় বলবো যে আমরা প্রবাসীরা যখন ভিসা প্রসেসিংয়ের জন্য যাই, দেখা যায় আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমার প্রশ্ন হচ্ছে আমাকে ভিসা পাওয়ার জন্য কেন ইন্ডিয়া যেতে হবে? এটা আমি ডক্টর ইউনূস, উনি হচ্ছেন উনার বাংলাদেশ থেকে অন্য দেশের ভিসা পেতে এক্স্যাক্টলি আমি মনে করি ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ। কাজেই ওনারা মেধাবীদেরকে এনকারেজ করবেন, উৎসাহিত করবেন, এবং মেধাবীদের বাংলাদেশ করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের যে প্রবাসী এক্সপার্টিস রয়েছে সেটা ইউজ করে যাতে বাংলাদেশকে ডেভেলপমেন্টে আমরা যাতে কন্ট্রিবিউট করতে চাই, সেই প্রসেসটা, সেই কানেকশনটা, সেই নেটওয়ার্কটা আমাদের সাথে ওনারা তৈরি করবেন। যদি এই সরকার ব্যর্থ হয়, আমি মনে করি বাংলাদেশ ব্যর্থ হবে। কাজে আমরা সেটি চাই না। আমি অবশ্য সেভাবে এটা অ্যাগ্রি করি না। কেউ ব্যর্থ হলে বা কোনো সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হয়ে যাবে, 18 কোটি মানুষের দেশ, মনে করি না। কিন্তু আমরা কেউই চাই না কোনো সরকারই ব্যর্থ হোক, বা এই সরকার তো অবশ্যই নয়। মিস্টার রাজু মাহাজান। ধন্যবাদ। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে বিশেষ করে যারা মিডল ইস্টে বা মালয়েশিয়া, সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে যাচ্ছে, অনেকের হেলথ কেয়ার সিস্টেমটা ভালো না। তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে, টাকা পয়সার অভাবে বা নলেজের অভাবে তারা প্রপার ট্রিটমেন্ট পায় না। কাজে আমি বলবো বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে একটু পদক্ষেপ নেয়, কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক বা যে কোনোভাবে হোক, এই শ্রমিক ভাই বোনদেরকে যদি হেলথ কেয়ারটা এনশিওর করা যায়, মেডিকেশনটা করা যায়, তাহলে তারা এখন যে লাইফটা লিড করছে তার চেয়ে একটু বেটার কিছু হবে। এটা তৃতীয় মাত্রার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম শেকিল চৌধুরী, মিস্টার মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ এবং মিস্টার রাজু মাহাজান, অসংখ্য ধন্যবাদ আলোচনা সেবার জন্য। দর্শক, কথাও ছিল প্রবাসীদের নিয়ে এবং তাদের সমস্যা, এবং প্রায় কোটি খানেকেরও বেশি প্রবাসী এখন সারা বিশ্ব জুড়ে আছে। তার মধ্যে অনেকেই বৈধভাবে এবং বেশ কিছু সংখ্যক, বড় সংখ্যক অবৈধভাবেও আছেন। মূল কথা যেটা, এই প্রবাসীরা বাংলাদেশের জন্যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছেন, কিন্তু নানা রকমের সমস্যার কথা আমরা শুনেছি। এমনকি তারা যদি বিনিয়োগ করতে চান, সেটা করবার ক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারছি না। তারা এখানে একেবারে কোনো কিছু ছাড়াই নানা ক্ষেত্রে সহযোগিতা করতে চান, সেটা আমরা করতে পারছি না। সো প্রবাসীদের কীভাবে উৎসাহিত করা যায় বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করবার ক্ষেত্রে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায়, এবং সেই সঙ্গে তাদের কীভাবে সম্মান জানানো যায় সকল ক্ষেত্রে, এবং তাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা কীভাবে সহজীকরণ করা যায়, সেই জায়গাটাতে একটু মনোযোগ দেওয়া দরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু নতুন সরকার যার কাছে মানুষের অনেকের প্রত্যাশাও তৈরি হয়েছে, প্রবাসীদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা এই বিষয়ে মনোযোগ দেবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।